আমাদের শিক্ষা ও সংস্কৃতির পাঠশালা আরণ্যক একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে। আগের দিন তোমাদেরকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই অধ্যায়টি সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে আশা করি যা কিছু প্রশ্ন রয়েছে তোমরা দেখে নিয়েছো, যা কিছু শব্দার্থ করানো হয়েছে সেগুলো আবার ঝালাই করে নিয়েছো। আজকে আমরা সরাসরি সাহিত্য সঞ্চয়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ঢুকে যাব। দ্বিতীয় অধ্যায় মানে ধীবর বৃত্তান্ত, একটা নাটকের অংশ। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি পড়ায় ঢুকে যাই। আমাদের আজকের পাঠ্য ধীবর বৃত্তান্ত। এই ধীবর বৃত্তান্ত পড়তে গিয়ে যেটা সবার আগে জানতে হবে সেটা হচ্ছে, যেটা বললাম, এটা একটা অংশ। যেমন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি একটা কাব্য থেকে নির্বাচিত অংশ, তেমনি ধীবর বৃত্তান্ত একটা নাটকের থেকে তুলে নেওয়া অংশ। মূল নাটকের নাম কি? মূল নাটকের নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। অনেকে নাম শুনেছ। মূল নাটকের নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা হচ্ছেন কালিদাস, যার নাম তোমরা কম বেশি সবাই জানো। এই যে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তুলে আনা হলো অভিজ্ঞান শকুন্তলম থেকে, সে অভিজ্ঞান শকুন্তলম কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায়। তাহলে অভিজ্ঞান শকুন্তলম সংস্কৃত ভাষার নাটক। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে আমাদের এই অংশটি গৃহীত। কোন অঙ্ক? ষষ্ঠ অঙ্ক। তাহলে আমি লিখে দিলাম অঙ্ক সংখ্যা 6। যখন প্রশ্নের উত্তর লিখবে তখন বলতে হবে যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক। আমি সংখ্যায় লিখলাম, তোমরা বাংলায় লিখবে ষষ্ঠ অঙ্ক। তাহলে এই যে সংস্কৃতের নাটক, সংস্কৃতে লেখা নাটক, তাহলে আমরা বাংলা বইতে কি সংস্কৃতটা পাচ্ছি? না, বাংলা বইতে, আমাদের সাহিত্য সঞ্চয়ন বইতে নাটকটা বাংলা ভাষায় তুলে আনা হয়েছে। তাহলে একটা অনুবাদ করতে হয়েছে। এই অনুবাদ বা ট্রান্সলেশন বা তর্জমা কে করেছেন? সত্যনারায়ণ চক্রবর্তী। কে করেছেন? সত্যনারায়ণ চক্রবর্তী। এই পয়েন্টগুলো এই নাটক পড়ার আগে ভালো করে জেনে নিতে হবে। এবার কালিদাস সম্পর্কে যদি বলতে হয় তাহলে অনেক কথার আছে, সেগুলো আমি অন্য ক্লাসে আলোচনা করে দেব। এই নাটকের যে আয়োজনটা, এটা তোমরা পরিষ্কার এখানে বোর্ডে দেখতে পাচ্ছ, সেটাই খাতায় তুলে দাও। এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কিন্তু হতেই পারে। নাটকে ঢোকার আগে নাটকের প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। অভিজ্ঞান শকুন্তলম তো ছোট এইটুকুনি নাটক নয়, আমাদের বইতে মাত্র 2 পৃষ্ঠা জুড়ে রয়েছে নাটকটা, নাট্য অংশটা। তো অভিজ্ঞান শকুন্তলম নাটক, সেখানে আমরা কি দেখছি যে শকুন্তলা আসলে ঋষি বিশ্বামিত্রের মেয়ে, কিন্তু তিনি মহর্ষি কর্ণের আশ্রমে প্রতিপালিত হয়েছেন। মানে মহর্ষি কর্ণ তার পালক পিতা। কি বললাম কথাটা? পালক পিতা। পালক পিতা কে ছিলেন? শকুন্তলার পালক পিতা হচ্ছেন মহর্ষি কর্ণ। তো মহর্ষি কর্ণের আশ্রমে বড় হয়েছেন শকুন্তলা। সেই শকুন্তলা যখন মহর্ষি কর্ণ অনুপস্থিত, তিনি বাইরে গেছেন, সেই সময় তার সঙ্গে হস্তিনাপুরের রাজা দুষ্মন্তের বিয়ে হয় গান্ধর্ব মতে। মহর্ষি কর্ণ তখন আশ্রমের বাইরে। সেই সময় হস্তিনাপুরের রাজা, যিনি ছিলেন কুরু বংশীয়, কুরু
বংশীয় বা বলা হয়ে থাকে পুরুবংশীয়, একই বিষয়, পুরুবংশীয় বা পুরুবংশীয় রাজা দুষ্মন্ত। উচ্চারণটা বুঝে নেবে, দুষ্মন্ত, দুষ্মন্ত নয় কিন্তু। সংস্কৃতে যখন আমরা পড়তে যাই অনেকখানে দেখেছি উচ্চারণ দুষ্মন্ত, এখানে বাংলা বইতে দুষ্মন্ত বলা আছে, কাজে উচ্চারণ কিন্তু দুষ্মন্তই হবে। তো এই দুষ্মন্ত, যিনি কুরুবংশীয় বা পুরুবংশীয় রাজা, তিনি হস্তিনাপুরের রাজা, তার সঙ্গে সেই শকুন্তলার গান্ধর্ব মতে বিয়ে হলো। এবার বিয়ের চিহ্ন স্বরূপ একটা আংটি কে পরিয়ে দিয়েছিলেন? দুষ্মন্ত শকুন্তলাকে পরিয়ে দিয়েছিলেন, পরিয়ে তিনি চলে যান। এই যে আংটি, এই আংটি হচ্ছে, এই যে অভিজ্ঞান শকুন্তলার নাটকের নাম তো এই যে অভিজ্ঞান, যে একটা কথা আছে অভিজ্ঞান, অভিজ্ঞানটা কি? অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে স্মারক। এই যে দুষ্মন্ত শকুন্তলাকে আংটি পরিয়ে দিয়ে চলে গেলেন, এই আংটি হচ্ছে একটা স্মারক, অর্থাৎ চিহ্ন। আংটি পরিয়ে দুষ্মন্ত ফিরে গেলেন কেন? পরবর্তীকালে এই আংটি দেখে তিনি শকুন্তলাকে চিনতে পারবেন। কিন্তু ঘটনা কি ঘটলো? দুষ্মন্ত ভুলে গেলেন, তিনি যে বিয়ে করেছিলেন, শকুন্তলাকে বিয়ে করেছিলেন, তিনি ভুলে গেলেন। যখন শকুন্তলা দেখছে বহুদিন চলে যাচ্ছে, কেউ তাকে খুঁজতে আসছে না তার স্বামীর রাজ্য থেকে বা স্বামীর রাজত্ব থেকে, তখন শকুন্তলা উদাস হয়ে দিন কাটাচ্ছেন। এরকম অবস্থায় একদিন ঋষি দুর্বাসা বা মুনি দুর্বাসা, তিনি সেই মহর্ষি কর্ণের আশ্রমে এলেন। শকুন্তলা তাকে দেখতে পেলেন না এবং এই জন্য দুর্বাসা রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন যে যার চিন্তায় ব্যস্ত হয়ে তুমি আমাকে দেখতে পেলে না, সেই তোমাকে ভুলে যাবে। তারপর শকুন্তলার দুই সখী অনসূয়া এবং প্রিয়ঙ্বদা, প্রিয়ঙ্বদার অনুরোধে দুষ্মন্ত কিছুটা বিগলিত হলেন এবং বললেন যে যদি শকুন্তলা কোনো অভিজ্ঞান দেখাতে পারেন বা স্মারক দেখাতে পারেন, তাহলে কিন্তু এই সাপের প্রভাব দূর হয়ে যাবে। মানে অভিশাপ দিলেন, পথও বলে দিলেন যে কোন পথ দিয়ে এই অভিশাপ থেকে বেরোনো যাবে। এদিকে শকুন্তলা শচী তীর্থে স্নান করতে গিয়ে আংটি হারিয়ে ফেলেছেন। তাহলে অভিজ্ঞান, এই যে বললাম একটু আগে স্মারক, স্মারক কিন্তু নেই। যখন তিনি রাজদরবারে গেলেন, রাজা তাকে চিনতেই পারলেন না। সেই আংটি, এই অভিজ্ঞান খুঁজে পেল কে? এক ধীবর একটি রুই মাছের পেটে। ধীবর মানে, ধীবর মানে, ধীবর মানে হচ্ছে জেলে, মানে যে মাছ ধরে। এই ধীবর আংটি খুঁজে পেল রুই মাছের পেটে। এখান থেকে আমাদের নাটকের সূত্রপাত। এতক্ষণ আমি যেটা বললাম, এটা নাটকের আয়োজন, নাটকের প্রেক্ষাপট। এবার আমাদের নাট্য অংশ শুরু হবে। নাটকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নাটকের সংলাপ থাকে, সংলাপের পাশাপাশি কোন সিচুয়েশনে বা কোন পরিবেশে নাটকটা ঘটছে এগুলো ব্র্যাকেটে লেখা থাকে। দেখো প্রথমে ব্র্যাকেটে বলা আছে, তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। দুইজন রক্ষী এবং রাজশালক, কয়জন প্রবেশ করছেন? দুজন রক্ষী এবং রাজশালক। এখানে দেখবে দুজন রক্ষী যে রয়েছে তাদের নাম কি? এই দুজন রক্ষীর নাম নাটকেই পাবে। একজনের নাম হচ্ছে সূচক, যাকে আমরা জানবো প্রথম রক্ষী বলে। আরেকজন আছেন হচ্ছে দ্বিতীয় রক্ষী, তিনি হলেন জানুক। এই রক্ষীদের কাজ কি? রাজাকে রক্ষা করা। আমরা বলি না বডিগার্ড, ওই রকম বিষয়টা, রক্ষী। তো দুই রক্ষী পিছনে হাত বাঁধা অবস্থায় পুরুষকে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন। কে এই পুরুষ? এই ধীবর, তাকে নিয়ে প্রবেশ করলেন। দুই রক্ষী তাড়না করে বলছে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা আংটি তুই কোথায় পেলি? আংটি কি ছিল? মণিখচিত, দামি আংটি, মণি দিয়ে খোদাই করা। সেই আংটি কোথায় পেল এই সন্দেহ রক্ষীদের মনে তৈরি হয়েছে। তারা ধরে এনেছে, এবার জিজ্ঞাসাবাদ করছে। পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে বলছে,
আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম লক্ষ্মী বলছে, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? পুরুষ বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। জেলে কোথায় থাকে? বাসস্থান। বাসস্থান হচ্ছে শক্রাবতার। তোমরা বইতে এই লাইনটা দাগিয়ে নেবে। বাসস্থান দিয়ে প্রশ্ন আসতে পারে, তো জেলে কোথায় বসবাস করত? সে নিজেই বলেছে সে বসবাস করত শক্রাবতারে। দ্বিতীয় লক্ষ্মী বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? এবার শ্যালক বলছে, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। পূর্বাপর মানে? পূর্বাপর মানে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। শ্যালক বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে বলতে দাও, মাঝে বাধা দিও না। তার মানে রক্ষীরা একেবারে নিশ্চিন্ত, এই ধরে এনেছি একজন চোরকে, এবার রাজার কাছে তাকে নিয়ে যাব, রাজা নিশ্চয়ই আমাদের প্রশংসা করবেন। কিন্তু শ্যালক বলছে, দাঁড়াও, আগে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনি। এরপর রক্ষীরা বলছে, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ বলছে, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক হেসে বলছে, তা তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি। পুরুষ, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এখানে এই যে ধীবর, তার যে নিজের পেশা, তার প্রতি তার যে সম্মান, সেটা কিন্তু উঠে এসছে। অর্থাৎ নিজের পেশাকে শুধু সম্মান করেই, অন্য বৃত্তির যারা মানুষ আছে তাদের পেশাকেও সে সম্মান করে। এটা শিক্ষণীয় বিষয়। সে উদাহরণ দিয়ে বলছে, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশু বধের সময় নির্দয় হয়ে থাকেন। বেদজ্ঞ মানে? বেদজ্ঞ মানে হচ্ছে বেদ জ্ঞান আছে যার, বেদ জ্ঞান আছে যার, তিনি হচ্ছেন বেদজ্ঞ। তাহলে ব্রাহ্মণ যতই বেদজ্ঞ হন না কেন, তিনি যখন যজ্ঞ করেন, তখন যদি পশুবধ করেন, তখন কিন্তু তাকে নির্দয় হয়ে পশুবধ করতে হয়। এটা তার বৃত্তি, বৃত্তির প্রতি তিনি লয়াল। তো প্রত্যেকেই নিজের বৃত্তিকে কিন্তু যারা সম্মান দেয়, সেটা কিন্তু তার কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে। অর্থাৎ তিনি মানুষকে সম্মান করতে জানেন, অন্যের পেশাকে সম্মান করতে জানেন, এটা আমরা কিন্তু এখান থেকে বুঝে গেলাম। এবার যদি কখনো কোনোদিন বলা হয় যে ধীবরের চরিত্রের বৈশিষ্ট্য, সেখানে কিন্তু এই বিষয়টা উঠে আসবে যে সে অন্যের পেশাকে সম্মান করতে জানে বা বৃত্তিকে সম্মান করতে জানে। শ্যালক বলছে, তারপর? পুরুষ বলছে, একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তা ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। এবার সে ঘটনাটা বলছে, কি হয়েছিল। সে মাছ ধরলো, মাছটাকে খন্ড খন্ড করে কাটলো, বিক্রির জন্য যখন নিয়ে গেল, তখনই আংটিটাকে সে দেখতে পেল। পরে সেই আংটি বিক্রি করার জন্য যখন আমি লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, কিভাবে এই আংটি আমার কাছে এলো আমি তা বললাম। সে পরিষ্কার বলল, কোন রকম ছলনার আশ্রয় সে নেয়নি, কোনো মিথ্যে কথা সে বলেনি, পরিষ্কার বলে দিল যে এই করতে গিয়ে আমি এই আংটি পেয়েছি, রুই মাছের পেটের ভেতরে আংটি পেয়েছি, এটাকে বিক্রি করতে গেছিলাম আমি, তখনই আপনারা আমাকে ধরে আনলেন। শ্যালক রক্ষীকে বলছে, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। এখানে কিন্তু সে বিদ্রুপ করছে, জেলের বৃত্তিকে সে বিদ্রুপ করছে। আমাদের সমাজে যারা উচ্চবৃত্তি যাদের রয়েছে, তারা নিম্নবৃত্তির মানুষকে বিদ্রুপ করেন, এটা আমরা দেখে থাকি। এর আগেও হয়েছে, পুরোনো দিনের সমাজে ঘটতো, এখনো ঘটে চলে। উচ্চবৃত্তির মানুষ বরাবরই নিম্নবৃত্তির মানুষকে হেয় করে থাকেন, যেটা একেবারে অনুচিত। এই কাজটাই কিন্তু এখানে আবার শ্যালক শুরু করেছে, তাকে বিদ্রুপ করছে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। তার মানে যে কথা বলছে ধীবর, যে
বিষয়গুলো সে তুলে আনলো, সেগুলোকে রাজশালক পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। কারণ রক্ষীদের থেকে বড় দায়িত্ব পালন করছে রাজশালক। সে একটা কথা হঠাৎ করে শুনে বিশ্বাস করে নিতে পারে না, তাকে ব্যাপারটা বাজিয়ে দেখতে হবে। কাজেই তাকে রাজবাড়িতে যেতে হবে। তাহলে এই যে জায়গাটা আমি বললাম, এই জায়গা থেকে কি বোঝা গেল যে রক্ষীরা ধীবরকে অপমান করছে, তাকে নির্যাতন করছে। ধীবর পরিষ্কার ভাবে সত্যি কথা বলছে, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলছে, সত্যি কথা বলছে, কোনো ছলনার আশ্রয় নেয়নি। এবং রাজশালক সে মাঝামাঝি অবস্থায় রয়েছে, হেয় করতেও ছাড়ছে না, আবার একেবারে সব কথা বিশ্বাসও করে কিন্তু নিচ্ছে না। সে এখন যাচ্ছে কোথায়? রাজার কাছে, এই গোটা বিষয়টা রাজাকে বলবার জন্য। তখন দুই রক্ষী বলছে, তবে তাই হোক, চল রে গাঁট কাটা। এই চল রে গাঁট কাটা এর নিচে দাগ দাও, আন্ডারলাইন করো। এরকম প্রশ্ন হতে পারে যে কথাটা কে বলেছে, প্রশ্ন আসতে পারে এই চল রে গাঁট কাটা কথাটা কে বলেছে। দুই রক্ষী বলেছে। এখানে প্রত্যেকটা যে উক্তি, কে কোন কথাটা বলেছে, এগুলো বারবার বারবার পড়তে পড়তে কিন্তু চোখের আন্দাজে মনে থেকে যায়। তখন সবাই এগিয়ে চলছে। এবার শ্যালক বলছে, সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সে বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। সূচককে বললেন শ্যালক যে দরজায় তাকে নিয়ে অপেক্ষা করতে। সমস্ত বিষয়টা কে রাজার কাছে উপস্থাপন করবেন? রাজশালক সমস্ত বিষয়টা রাজার কাছে তুলে ধরে তার কথা নিয়ে তিনি ফিরবেন বলে অপেক্ষা করিয়ে গেলেন। এই যে এটুকু আমরা পড়লাম, আমরা কি বুঝতে পারলাম এটুকু থেকে? আরেকবার বলছি, এটুকু থেকে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে আমাদের এই নাট্য অংশটি গৃহীত হয়েছে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা কালিদাস। কালিদাস এই নাটক লিখেছেন সংস্কৃত ভাষায় এবং সংস্কৃত ভাষা থেকে একে বাংলা ভাষায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। নাটকে প্রবেশ করার পর আমরা দেখলাম, নাটকে প্রবেশ করার আগে একটা প্রেক্ষাপটও আছে, সেটাও আমরা বললাম যে শকুন্তলা ইতিমধ্যেই দুষ্মন্ত তাকে যে আংটি পরিয়েছিলেন, দুষ্মন্ত সে আংটি হারিয়ে ফেলেছেন এবং মহর্ষি কর্ণের আশ্রমে বসে তিনি যখন রাজার চিন্তায় কাতর হয়েছিলেন তখন দুর্বাসা মুনি তাকে অভিশাপ দেন যে যার চিন্তায় মগ্ন হয়ে সে রয়েছে সে একদিন তাকে ভুলে যাবে। কিন্তু এই সাপের প্রভাব দূর হবে কিভাবে? যদি সে অভিজ্ঞান দেখাতে পারে। কিন্তু অভিজ্ঞান তো হারিয়ে গিয়েছে, আংটি হারিয়ে গিয়েছে। এরপর শুরু হয়েছে নাটক, যেখানে আমরা দেখলাম একজন ধীবর রুই মাছের পেট থেকে আংটি খুঁজে পেয়েছে এবং সেটা নিয়ে রক্ষীরা তাকে ধরে এনেছে, তার উপর নির্যাতন করছে এবং তার মধ্যে একজন রাজশালকও রয়েছেন। রাজশালক ইতিমধ্যে রাজার কাছে পৌঁছে গেছেন। বাকি অংশটা আমরা আগামী দিনে পড়ব। আজকে যেটুকু পড়ালাম, যে শব্দার্থগুলো পড়ালাম বা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে পরিষ্কার করে জানাবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আরো বেশি করে এই চ্যানেল সাবস্ক্রাইব করো, সবার মধ্যে ছড়িয়ে দাও, সবার সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।